মব ভায়োলেন্স কিংবা জননিরাপত্তা বিঘ্নিত হলে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েছে সেনা সদর। রাজনৈতিক বৈধতা নেই এবং সবচেয়ে বড় কথা একটি অন্তর্বর্তী সরকারের যে রাজনৈতিক চরিত্র থাকে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা বর্তমান সরকারের নেই। বাংলাদেশে ক্রমেই দুর্বল হচ্ছেন ইউনূস এবং তার শাগরেদরা। সেই সুযোগে প্রত্যাবর্তনের অপেক্ষায় হাসিনার দল। আমরা দেখানোর চেষ্টা করছি রণক্ষেত্র এবং এই মুহূর্তে পুলিশ অ্যাকশন এগিয়েছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভাবা যায় কারাগারের ভেতর আত্মহত্যা করলেন গলায় রশি পেঁচিয়ে। কারাগারে রশি সাপ্লাই দিল কে বলুন তো? তাদের অপরাধ কি? তারা আওয়ামী লীগ সমর্থক। তাদের কাজ কি? দেশপ্রেম। তাদের অপরাধ শেখ হাসিনার আদর্শে বিশ্বাস করে। গণহত্যা এই শব্দটির মধ্যে আছে নিঃশেষ করার নিষ্ঠুরতা, আছে একটি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পিত ষড়যন্ত্র। জামায়াত যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এই বলে মন্তব্য করেছেন তৃতীয় মাত্রার জনাব জিল্লুর রহমান সাহেব। জামায়াত ইসলামের সাথে আওয়ামী লীগের সাথে কি কোনো তুলনা হয়? আর সারা বাংলাদেশের যে কোনো সংগঠনের সাথে আওয়ামী লীগের সাথে কোনো তুলনা করার কোনো সুযোগ কি আছে? মব কিছুতেই থামছে না, মবকে থামানো যাচ্ছে না। সেনাবাহিনীর কঠোর অবস্থান সত্ত্বেও মব থামানো যাচ্ছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাজ ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে। বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি কারাগারে রশি সাপ্লাই দিল কে বলুন তো? তাদের অপরাধ কি? তারা আওয়ামী লীগ সমর্থক। তাদের কাজ কি? দেশপ্রেম। তাদের অপরাধ শেখ হাসিনার আদর্শে বিশ্বাস করে। গণহত্যা এই শব্দটির মধ্যে আছে নিঃশেষ করার নিষ্ঠুরতা, আছে একটি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পিত ষড়যন্ত্র। এখন আর কোনো মায়ের ডাক সংগঠন এই গণহত্যার বিরুদ্ধে, কারাগারে হত্যার বিরুদ্ধে কথা বলবে না, কারণ যারা মরছে বা যাদেরকে মারা হচ্ছে তারা আওয়ামী লীগ। আপনারা তো জানেন যে এতদিন ধরে আওয়ামী লীগকে গণহত্যাকারী বলে গগন বিদারী চিৎকারে বাংলাদেশের রাজনীতি ভেসে যাচ্ছিল। কালকে যে রাজনীতি শুরু করেছে সেও আওয়ামী লীগকে গণহত্যাকারী বলছিল। ডক্টর ইউনূস বলছিলেন, বিএনপি বলছিল, জামায়াত বলছিল ৭১ সালে যারা গণহত্যা করে শাস্তিপ্রাপ্ত, ফাঁসির দণ্ডপ্রাপ্ত রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলও আওয়ামী লীগকে গণহত্যাকারী বলে গগন বিদারী চিৎকার শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিরুদ্ধে, বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ গণহত্যার অভিযোগ আনবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল। জানেন তো আপনারা সেটা? এতদিন পরে তারা বুঝেছিল যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত গণহত্যার সংজ্ঞার সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে আনিত অভিযোগকে গণহত্যা হিসেবে প্রমাণ করা সম্ভব হবে না। তাই তারা এখন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনবে। একদিন দেখবেন এই মানবতা বিরোধী অপরাধও তারা আর প্রমাণ করতে পারবে না, ফলে এই অভিযোগও তুলে নিতে হবে। কিন্তু সে পরের কথা পরে। এখন যে দেশে আসলে গণহত্যার ঘটনা ঘটছে সেটা কি আপনি দেখতে পাচ্ছেন বা টের পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশে জাকার্তা মেথডে গণহত্যার ঘটনা ঘটছে। আপনি না দেখতে পেলে আসুন আপনাকে দেখানোর চেষ্টা করা যাক। নেত্রকোনার ছাত্রলীগ নেতা রুহুল আমিন আকাশ স্বপ্ন ছিল দেশের জন্য কাজ করার, মানুষের পাশে দাঁড়ানোর। এলাকাবাসীই বলেছে সে কথা, কিন্তু তার নিথর রক্তাক্ত দেহ পড়ে থাকলো সড়কের পাশে। কে মারলো? কেন মারলো? কারণ একটাই, সে আওয়ামী লীগ করতো, ছাত্রলীগ করতো, আদর্শিক ছিল। তাকে থামাতে চেয়েছে একটি হিংস্র রাজনৈতিক যন্ত্র। রাষ্ট্র তার পাশে আছে এখন। এরপর একজন নয়, দুজন নয়, 23 জন আওয়ামী লীগ নেতাকর্মী প্রাণ হারালেন কারাগারে। তারা কেউ হার্ট অ্যাটাকে মারা গেলেন, কেউ কারাগারের ভেতর আত্মহত্যা করলেন। ভাবা যায় কারাগারের ভেতর আত্মহত্যা করলেন গলায় রশি পেঁচিয়ে। কারাগারে রশি সাপ্লাই দিল কে বলুন তো? কারাগারের ভেতর মৃত সুজন, আলী আসগর, বাচ্চু, তারা কি শুধু মৃত্যুর পরিসংখ্যান নাকি রাষ্ট্রের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তাদেরকে হত্যা করা হয়েছে? এই যে দল হিসাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের বা সমর্থকদের হত্যা, গ্রেফতার এবং ভিটেমাটি ছাড়া করে দেওয়ার রাষ্ট্রীয় প্রচেষ্টা, এটা তো আর কিছুই নয়। এর সঙ্গে মিলে যায় গণহত্যার সংজ্ঞার। একটি সুনির্দিষ্ট জনগোষ্ঠীকে তাদের ধর্মীয়, রাজনৈতিক কিংবা অন্যান্য বিশ্বাসের কারণে যদি কোনো কর্তৃপক্ষ হত্যা করে, সম্পত্তি দখল করে এবং রাষ্ট্র থেকে বিতরণ করে, তাকেই তো প্রকৃত গণহত্যা বলে। পৃথিবীর যেখানে যেখানে গণহত্যা রাষ্ট্রের তত্ত্বাবধানে এবং এরকম ঘটনা ঘটেছে সেখানেই গণহত্যার অভিযোগ এসেছে এবং বিচার হয়েছে। এই মুহূর্তে দেশের কারাগারগুলোতে 4.5 লাখের মতো আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকরা আটক রয়েছে। আটক রয়েছে প্রায় অর্ধশত সাংবাদিক এবং অধিকার কর্মী। আর সেই সঙ্গে কারাবন্দী আছেন আওয়ামী লীগের 110 জন এমপি, যাদের মধ্যে 28 জন মন্ত্রী, 10 জন প্রতিমন্ত্রী, 3 জন উপমন্ত্রী, 3 জন উপদেষ্টা, সংসদের হুইপ এবং একজন ডেপুটি হুইপ বোধহয়। আর কত শত মানুষ ঘর ছাড়া বলুন তো?
আপনার পাশের বাড়িতে গিয়ে খোঁজ নিন তো, আওয়ামী লীগ করার কারণে তারা বাড়িতে বসবাস করতে পারছেন কিনা, তাদের অপরাধ কি, তারা আওয়ামী লীগ সমর্থক, তাদের কাজ কি, দেশপ্রেম, তাদের অপরাধ শেখ হাসিনার আদর্শে বিশ্বাস করে, তাদের শিশুরা স্কুলে যেতে পারছে না, বৃদ্ধ বাবা মা কাঁদছেন ভয়ে, তাদের মেয়েরা নিরাপদ নয় নিজের শহরে। এটাও কিন্তু গণহত্যার সংজ্ঞায় পড়ে। ও আপনারা জানেন কি, এই গত 10 মাসে 172 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রাস্তায় মব ডেকে মেরে ফেলা হচ্ছে শুধুমাত্র সন্দেহের বশে। ন্যায় বিচার, আদালত, আইন সবকিছু যেন চাপা পড়ে আছে একটি নিষ্ঠুর চক্রান্তের নিচে, একটি ক্ষমতার নিচে। 5ই আগস্ট এই নিষ্ঠুর কালাপাহাড় বাহিনী ক্ষমতা দখল করেছে। গণহত্যা এই শব্দটির মধ্যে আছে নিঃশেষ করার নিষ্ঠুরতা, আছে একটি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পিত ষড়যন্ত্র। জাতিসংঘের সংজ্ঞায় গণহত্যা মানে শুধু হত্যা নয়, এটি শারীরিক, মানসিক নিপীড়ন, জীবনযাত্রায় বিপর্যয় নিয়ে আসা, প্রজন্মকে ধ্বংস করার এক সুপরিকল্পিত অপরাধ। আপনার আমার দেশে বাস্তবতা এই মুহূর্তে, হ্যাঁ আজকের বাংলাদেশে। বিশ্বাস হচ্ছে না তো, হবে তো না যতদিন না আপনি বিশ্বাস করতে চাইবেন এই ঘটনা বা এই গণহত্যার বিষয়টি। রাষ্ট্রকে দখলে নিয়ে শান্তিতে নোবেল বিজয়ী একজন মহাজন তার লেলিয়ে দেওয়া বাহিনী দিয়ে দেশব্যাপী আওয়ামী লীগ নিধনযজ্ঞ শুরু করেছেন। এখন আর কোনো মায়ের ডাক সংগঠন এই গণহত্যার বিরুদ্ধে, কারাগারে হত্যার বিরুদ্ধে কথা বলবে না, কারণ যারা মরছে বা যাদেরকে মারা হচ্ছে তারা আওয়ামী লীগ। এখন আর মানবাধিকার রক্ষাকারী আন্তর্জাতিক সংস্থাগুলি ঘন ঘন বিবৃতি দেবে না, কারণ যাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ সমর্থক। এখন আর ডেইলি স্টার সম্পাদক কিংবা নিউ এজ সম্পাদক মন্তব্য প্রতিবেদন লিখবেন না, কারণ এখন কারা অভ্যন্তরে হত্যার শিকার কিংবা আদালতে এসে মবের শিকার যারা হচ্ছেন তারা সকলে আওয়ামী লীগের নেতাকর্মী। দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের খুন করা জায়েজ, তাদের বিরুদ্ধে গণহত্যা হালাল। আমি আমার ভিডিও কলাম যখন শুরুই করেছিলাম এই তথ্য দিয়ে যে শেখ হাসিনার আমলে রাষ্ট্রীয় বাহিনীর তত্ত্বাবধানে আয়নাঘর নামে নির্যাতন কেন্দ্র ছিল বটে, কিন্তু সেটা এভাবে আজকের মতো ডক্টর ইউনূসের শাসনকালের মতো এরকম বিস্তৃত আর ভয়ঙ্কর ছিল না। ডক্টর ইউনূসের আমলে পুরো দেশটাই এখন আয়না ঘরে পরিণত হয়েছে। সেই আয়না ঘরে হত্যা, নির্যাতন, নিপীড়নের শিকার আওয়ামী লীগের নেতাকর্মীরা। এখন আর দেশের সুশীল সাংবাদিক, মানবাধিকার কর্মীরা ইউনূসের হাতে রক্ত দেখতে পান না। নাবিলা ইদ্রিসের কান্না আসে না এই কারাগারে নিহত আহত লিগারদের জন্য, কারণ নাবিলা ইদ্রিস নামের এসব গবেষকরা তো তাদের পুরস্কার এরই মধ্যে পেয়ে গেছেন। আশুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ডাইরেক্টর হিসাবে তিনি নিঃসন্দেহে মাসে মাসে বিরাট অঙ্কের টাকা পাচ্ছেন। জামায়াত যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এই বলে মন্তব্য করেছেন তৃতীয় মাত্রার জনাব জিল্লুর রহমান সাহেব। জামায়াত ইসলামের সাথে আওয়ামী লীগের সাথে কি কোনো তুলনা হয়? আর সারা বাংলাদেশের যে কোনো সংগঠনের সাথে আওয়ামী লীগের সাথে কোনো তুলনা করার কোনো সুযোগ কি আছে? গত 53 বছরে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট কোনো দল যদি থেকে থাকে আপনাদের ধারাভাষ্য অনুযায়ী কিংবা বক্তব্য অনুযায়ী, কোনো সংগঠনের সাথে কি আওয়ামী লীগের সাথে তুলনা করার মতো কোনো সুযোগ তারা রেখেছে? বাংলাদেশে বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন ধরনের দোষ ত্রুটি জাতির কাছে উপস্থাপিত হতে পারে, থাকতে পারে, আলোচনা হতে পারে, সমালোচনা হতে পারে, ডিবেট হতে পারে, কিন্তু আওয়ামী লীগ যা করে গিয়েছে এটা এখন আর ডিবেটের পর্যায়ে নেই। এই আওয়ামী লীগ করে গিয়েছে চোখের সামনে মানুষদেরকে, একদম প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওই দলের সর্বনিম্নের যে কর্মী রয়েছেন সে পর্যন্ত এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিলেন, এবং তারা দিবালোকের মতো স্পষ্টভাবে জাতির সামনে, চোখের সামনে মানুষগুলোকে হত্যার জন্য নির্দেশ দিয়েছেন, খুন করেছেন, মেরেছেন, এবং 16 বছরের ইতিহাসটা ছিল তাদের কি সেটা জাতি আজকে জানে। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে মানুষের কান্না ভেসে উঠত এই আওয়ামী লীগের অত্যাচারে, জুলুম, নির্যাতনে। খুন, গুম, হত্যা, মানুষের উপরে জুলুম, নির্যাতন, বিনা ভোটের নির্বাচন, অর্থনীতিতে লোপাট করা, ক্রস ফায়ার দেওয়া, আয়নাঘর তৈরি করা, প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোর উপর থেকে যে কি বিভৎস চরিত্র উপস্থাপিত হয়েছে সেটা জাতিকে আর বলার ভাষা নেই। সেই আওয়ামী লীগের সাথে আপনি তুলনা করছেন জামায়াত ইসলামের সাথে। প্রথমেই বলতে চাই, জামায়াত ইসলাম 1971 সালে কি করেছে? যুদ্ধ অপরাধী বিচার করতে গিয়ে আওয়ামী লীগ বাধ্য হলো মানবতা বিরোধী অপরাধ সাজাতে। মানবতা বিরোধী অপরাধ সাজাতে গিয়ে 2013 সালের যাদেরকে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি দেওয়ার চেষ্টা করলেন, জেলের মধ্যে মারলেন, প্রত্যেকে বাংলাদেশের মানদণ্ডে আদর্শবান সবচেয়ে ভালো মানুষগুলোকে হত্যা করার মধ্য দিয়ে আপনি নাটক সাজালেন। সেই নাটককে আপনি তুলনা করতে গিয়ে বলবেন যে জামায়াত ইসলাম যদি নির্বাচনে অংশ নিতে পারে তাহলে আওয়ামী লীগও নিতে পারবে না কেন? এটা কোনো কথা রে ভাই? এই কথাগুলোর উদ্দেশ্যটা হচ্ছে কি জানেন? এই কথাগুলোর উদ্দেশ্যটা হচ্ছে ইনিয়ে বিনিয়ে কিনিয়ে এই আওয়ামী লীগকে আবার বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপিত করা। ছেড়ে দিল একটি কথা, এই একটা শব্দ, এটা অনেক বড় শক্তিশালী। এই শব্দগুলোর মাধ্যমে মানুষের মাইন্ডসেট তৈরি করার জন্য একটা পরিকল্পনার অংশ হিসেবেই নামানো হয়েছে, যাতে এই শব্দগুলো আপনি শুনতে শুনতে আওয়ামী লীগ যে খুনি, আওয়ামী লীগ যে খারাপ, আওয়ামী লীগ যে চরম ঘৃণিত একটি সংগঠন, সেটা আপনার মাথা থেকে যেন চলে যায়, ঝেড়ে যায়। সে কারণেই পরিকল্পিতভাবে এই কথাগুলো বলেছে। কারণ আওয়ামী লীগের এই অপরাধগুলোকে
হালকা করতে হলে এই বাংলাদেশে একটা দলের নামই সব সময় সব জায়গায় ব্যবহার করা সহজ, সেটা হচ্ছে জামাত। এই জামাত এমন একটা নাম, এই নাম বিক্রি করে 16 বছর শেখ হাসিনা খেয়েছে। এই নাম বিক্রি করে এখন আবার নতুন নতুন অনেক মানুষ তাদের বিরুদ্ধাচারণ করতে গিয়ে তাদেরকে সেই শেখ হাসিনার ভাষাই যুদ্ধাপরাধী বানানোর চেষ্টা করছে। এই নাম বিক্রি করে আবার এখন নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। আসলে আদতে আমার অ্যানালাইসিস বলে, বাংলাদেশের গত 16 বছরে যতগুলো টকশো করেছি, অনলাইনে কথা বলেছি, আমি কোনো জায়গায় তো জামাতের কোনো দোষ ত্রুটি আমার কাছে এখনো খুঁজে পাইনি। নাই যে মানুষগুলোকে হত্যা করেছে যে অভিযোগের ভিত্তিতে, সেই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। কত বড় ধৃষ্টতা, দেলোয়ার হোসেন সাইদির মতো মানুষকে বলে 2.5 লক্ষ মানুষকে ধর্ষণ করেছে। এই যে বেকসুর খালাস পেলেন আপনার এটিএম আজহারুল ইসলাম, তাকে তো যুদ্ধাপরাধী বানিয়ে ফাঁসির কাস্টে নেওয়ার কথা ছিল, কই তিনি তো খালাস পেয়েছেন। তার মানে প্রমাণ হয় তিনি অপরাধ করেননি এবং যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তার কেউই অপরাধ করেনি, কিন্তু তাদেরকে দেয়া হয়েছে। জিল্লুর রহমান সাহেব বুঝতে হবে যে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সাজিয়ে জামাতকে এখানে প্রশ্নবিদ্ধ করার মূল কারণটা কি? কারণটা ছিল যখন বিএনপি এবং জামাত এক সময় একাকার হয়ে গিয়েছিলেন, তখন এই বিএনপি থেকে জামাতকে ভেঙে দিতে চেয়েছিল, কিন্তু জামাত এবং বিএনপি দীর্ঘদিন পর্যন্ত একত্রে লড়াই করেছে, ভেঙে যায়নি। এবং যে কারণে তারা শক্তি সঞ্চার করে বাংলাদেশের পরিবর্তন করছেন, এটা ভেবে আওয়ামী লীগ সহ্য করতে তখন পারেনি। দেশি বিদেশি ষড়যন্ত্রবিদরা মনে মনে ভেবেছেন এই দুটি দল যদি ঐক্যবদ্ধ থেকে যায় তাহলে কিন্তু বাংলাদেশে আর কোনোদিন কেউ ক্ষমতা নিতে পারবে না। সেই সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটের বিবেচনাই আওয়ামী লীগ ষড়যন্ত্র করে, বিদেশি ষড়যন্ত্র করে জামাতকে চিরদিনের জন্য নির্মূল করতে চেয়েছে। এবং ওরা জানে যে জামাত থাকলে সেখানে ষড়যন্ত্র বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে, অতএব ওদেরকে সবার আগে মেরে ফেলো। আর সেটাই হয়েছে। বারবার অনেক নাটক সাজানো হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেওয়া হয়েছে, কিন্তু কেউ কাউকে যখন ছাড়ছে না তখনই এই ষড়যন্ত্র করে ছাড়ানোর ব্যবস্থা করা হয়েছে। আমি তো জোর গলায় বলে যাব, মৃত্যুর আগ পর্যন্ত বলে যাব, একটা মানুষকেও, এই যারা ফাঁসির কাস্টে ঝুলেছে একজনও অপরাধী না। এই অপরাধগুলো শুধু আওয়ামী লীগের সাজানো নাটক। আপনি কি অপরাধী বিশ্বাস করেন? আজকের আওয়ামী লীগের এই সকল অপরাধকে মানুষের সামনে নতুন করে হালকা করে দেওয়ার জন্যই এই মন্তব্যটি এসেছে বলে আমি মনে করি। তো প্রিয় দর্শক, বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে বলবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখবো অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।